হ্যালো স্টুডেন্টস, আমরা আবার ফিরে এসেছি একটা হিস্ট্রি ক্লাসে। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব একটা খুব কনফিউজিং একটা জায়গা। অনেক সময় তোমরা দেখবে যে একই জার্নালের নাম অনেকের রয়েছে, একই টাইটেল অনেকে নিচ্ছে, সেম টাইটেল অনেকে নিচ্ছে। ওকে, অনেকটা একই রকমের বইয়ের নাম লিখছে বিভিন্ন লেখক। তো এই যে কনফিউশনগুলো, এই যে রিপিটেশনগুলো, একই ধরনের নাম, একই ধরনের টাইটেল অনেকে নিচ্ছেন, এগুলো আমাদের পরীক্ষার সময় আমাদের প্রচণ্ডভাবে গুলিয়ে যায়। আমি আজকে এরকম দু তিনটে জায়গা নিয়ে আলোচনা করব, একটু বলবো ছোট্ট করে, যেগুলো আমাদের পরীক্ষায় এই ছোট ছোট ভুলগুলোই কিন্তু বড় ভুল হিসেবে আমাদের সামনে আসে এবং আমাদের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে দিয়ে যায় এই পরীক্ষাগুলোতে। তো আমি আজকে সেরকম কয়েকটা নাম নিয়ে আলোচনা করব, বইয়ের নাম, টাইটেলস, পত্রিকা, ইভেন ভারতের ইতিহাসে এমন কিছু সন্ধি আছে, একই সন্ধির নাম কিন্তু ডিফারেন্ট টাইমে হয়েছে, ডিফারেন্ট শাসকদের মধ্যে হয়েছে, এরকমও আছে, ট্রিটিজও আছে, সন্ধিও আছে। তো আমরা আজকে এই জায়গাগুলো নিয়ে একটা ছোট্ট ক্লাস করব আজকে। যেমন প্রথমে আমরা একটা টাইটেল নিয়ে বলি, জগৎগুরু। খুব পরিচিত একটা টাইটেল, জগৎগুরু। এই জগৎগুরু টাইটেলটা অনেকের সঙ্গে ট্যাগ করা হয়, বা জগৎগুরু ভারতের ইতিহাসে অন্তত 4 জনের নামের আগে জগৎগুরু শব্দটা বসানো যেতে পারে। কারা কারা জগৎগুরু নামে পরিচিত? যেমন জগৎগুরু উপাধিটা আমরা দেখতে পাই শঙ্করাচার্যের, আদি শঙ্করাচার্য। তোমরা সবাই জানো অদ্বৈতবাদের জনক আদি শঙ্করাচার্য, ভক্তিবাদের কনসেপ্টটা যিনি ভারতে এনেছিলেন সেই আদি শঙ্করাচার্য। সেই আদি শঙ্করাচার্যকে বলা হতো জগৎগুরু শঙ্করাচার্য, নাম্বার 1। নাম্বার 2, এই জগৎগুরু টাইটেলটাকে ট্যাগ করা হয় আরেকজনের সঙ্গে, তিনি হলেন আকবর। আকবরকে জগৎগুরু বলা হতো। ওকে, আকবরকে জগৎগুরু উপাধিটা দিয়েছিলেন কে? হরিবিজয় সুরি বলে একজন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল তোমরা জানো, ইবাদতখানার ইতিহাস তোমরা পড়েছো। ইবাদতখানায় বিভিন্ন ধর্ম থেকে প্রতিনিধিরা এসেছিল ধর্ম আলোচনা করার জন্য। জৈন ধর্ম থেকে এসেছিলেন হরিবিজয় সুরি বলে একজন, জৈন ধর্ম থেকে রিপ্রেজেন্ট করেছিলেন হরিবিজয় সুরি বলে একজন জৈন স্কলার একজন। তো সেই হরিবিজয় সুরির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে গিয়ে আকবর ওকে টাইটেল দিয়েছিলেন জগৎগুরু। আকবর হরিবিজয় সুরিকে বলেছিলেন জগৎগুরু। এইবার এই টাইটেলটা পাওয়ার পর হরিবিজয় সুরি আবার আকবরকে জগৎগুরু বলেছিলেন। অর্থাৎ জগৎগুরু এইটা আরো দুজনের সঙ্গে ট্যাগ হলো, একজন হরিবিজয় সুরি আর একজন হলো আকবর। অ্যাকচুয়ালি টাইটেলটা আকবর প্রথম দিয়েছিলেন হরিবিজয় সুরিকে। হরিবিজয় সুরি এতটাই বিনয়ী ছিলেন যে তিনি অত বড় সম্রাট, ভারতের একজন অত বড় সম্রাট, তিনি তাকে জগৎগুরু উপাধি দিচ্ছেন। তো তিনি তখন বলেছিলেন যে প্রভু সম্রাট, আপনিই জগৎগুরু, সারা জগতের গুরু আপনিই অ্যাকচুয়ালি। তো সেই জন্য আকবরকেও আমরা জগৎগুরু বলতে পারি। তাহলে শঙ্করাচার্য জগৎগুরু, হরিবিজয় সুরিকেও জগৎগুরু বলা হয় এবং আকবরকেও জগৎগুরু বলা হয়। দিল্লীশ্বর বলা হয়, জগৎগুরু বলা হয়। আকবরের এই টাইটেলগুলো আমরা জানি, দিল্লীশ্বরটা বিশেষ প্রিলিমসে দিয়েছিল একবার। তাহলে 3 জন জগৎগুরু পেলাম। এর সঙ্গে আরেকজন যেটা বিশেষ প্রিলিমসে প্রচন্ড কনফিউশন তৈরি করেছিল, সেটা হচ্ছে তাহলে আকবর জগৎগুরু, আরেকজন হচ্ছেন ইব্রাহিম আদিল শাহ। বাহমনি কিংডম তোমরা জানো 5টা ফ্যামিলিতে ভাগ হয়ে গেছিল। তার মধ্যে একটা ডাইনেস্টি ছিল আদিল শাহী ডাইনেস্টি। এই আদিল শাহী ডাইনেস্টির সুলতান ছিলেন ইব্রাহিম আদিল শাহ। তার রাজ্যের প্রজারা তাকে জগৎগুরু আখ্যা দিয়েছিল, ইব্রাহিম আদিল শাহ। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল প্রিলিমসে, 4টে নাম দিয়ে দিয়েছিল,
চারজন রুলারের নাম দিয়ে দিয়েছিল, তার মধ্যে আকবর ছিল, ইব্রাহিম আদিল শাহ ছিল। মানে বুঝতে পারছো, এরা দুজন জগৎগুরুর নাম এই কোয়েশ্চেনের আন্ডারে অপশনে দিয়েছিল। আকবরও ছিল, ইব্রাহিম আদিল শাহ ছিল, দিয়ে কোয়েশ্চেনটা করেছিল এদের মধ্যে কোন সুলতানকে জগৎগুরু বলা হয়। আকবরও জগৎগুরু রয়েছেন অপশনের মধ্যে, আবার অপশনের মধ্যে ইব্রাহিম আদিল শাহ, তাকেও জগৎগুরু বলা হয়। তো এইটা নিয়ে খুব একটা কনফিউশন হয়েছিল সেবার, যে কোনটা উত্তর হবে। দুজনেই জগৎগুরু, উত্তর কিন্তু হবে ইব্রাহিম আদিল শাহ। কেন ইব্রাহিম আদিল শাহ উত্তর হবে? তার কারণ ইব্রাহিম আদিল শাহ হচ্ছেন সুলতান, বাহমনিদের সুলতান বলা হতো, বুঝতে পারলে? কিন্তু আকবরদের বলা হতো সম্রাট। যদি ওখানে এম্পায়ার কথাটা থাকতো বা সম্রাট কথাটা থাকতো, তাহলে কিন্তু উত্তর আকবর করতে হতো। যেহেতু সুলতান দিয়েছিল, যে কোন নিচের কোন সুলতানকে তার রাজ্যের প্রজারা জগৎগুরু আখ্যা দিয়েছিল, সেই জন্য এখানে অ্যান্সার হয়েছিল ইব্রাহিম আদিল শাহ। প্রচুর স্টুডেন্ট ভুল করে আকবরে দাগ দিয়ে এসেছিল জগৎগুরু। তাহলে চারজন জগৎগুরু আমরা পেলাম। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য যাকে বলা হয়, তিনি জগৎগুরু। সেকেন্ড আমরা পেলাম যার কথায়, তিনি হলেন হরিবিজয় সুরি। থার্ড আকবর, ফোর্থ ইব্রাহিম আদিল শাহ। চারজনের নামের পাশেই আমরা জগৎগুরু আখ্যাটা বসাতে পারি। ওকে, বুঝতে পারছো ব্যাপারটা? আর একটা জায়গায় আসি এবার, বই। আমি তিনটে বইয়ের নাম বলবো, যে তিনটে বইয়ের নাম অলমোস্ট সেম, অলমোস্ট সেম, কিন্তু তিনজন বইয়ের লেখক ন্যাচারালি আলাদা। তিনটাই খুব ফেমাস বই, তোমরা সবাই জানো, কিন্তু এটাই অনেক সময় কি হয়, কনফিউশন হয়ে যায় পরীক্ষার হলে। একটা হলো রামচরিত, একটা হলো রামচরিত মানস, একটা হলো উত্তর রামচরিত। দেখছো নামটা কতটা সেম। রামচরিত, সবকটাতেই রামচরিত রয়েছে। রামচরিত মানস, উত্তর রামচরিত আর রামচরিত, শুধু রামচরিত। তিনটে বই তোমরা সবাই পরিচিত, তিনটে বইয়ের সঙ্গে। রামচরিত যদি বলে তাহলে সন্ধ্যাকর নন্দী, বা রামচরিতম, সন্ধ্যাকর নন্দী রামপালের সভাকবি। তোমরা জানো যে বই থেকে আমরা কৈবর্ত বিদ্রোহের কথা জানতে পারি। রামচরিতম বা রামচরিত। রামচরিত মানস একটা বিখ্যাত বই, তুলসী দাসের লেখা, আকবরের কন্টেম্পোরারি একজন হিন্দি লেখক সাহিত্যিক তুলসী দাস, তিনি লিখেছিলেন রামচরিত মানস। আর থার্ড যেটা রয়েছে সেটা হলো উত্তর রামচরিত, ভবভূতির লেখা, একটা বিখ্যাত কবি ভবভূতির লেখা উত্তর রামচরিত। তাহলে তিনটে রামচরিতের কথা আমরা পেলাম। তাহলে রামচরিত যদি শুধু বলে তাহলে সন্ধ্যাকর নন্দী, যদি রামচরিত মানস বলে তাহলে তুলসী দাস, আর যদি উত্তর রামচরিত বলে তাহলে ভবভূতির লেখা। সুতরাং এখানেও একটা বড় কনফিউশন রয়েছে, এগুলো একটু ভালো করে দেখতে হবে। নেক্সট আমরা যেটা আসব সেটা হচ্ছে পত্রিকা। এমন কিছু পত্রিকা আছে যেগুলো সেম নেম কিন্তু পাবলিশ করছেন ডিফারেন্ট মানুষ, মানে তার সঙ্গে ডিফারেন্ট লোকের নাম রিলেটেড। পত্রিকাটা হলো একটা বিখ্যাত পত্রিকা জাতীয় আন্দোলনের, বন্দে মাতরম। এই যে বন্দে মাতরম একটি পত্রিকাটার সঙ্গে আমরা অনেকগুলো নামকে ট্যাগ করতে পারি, কিন্তু তারা একসঙ্গে পাবলিশ করছেন না, তারা বিভিন্ন টাইমে পাবলিশ করছেন। যেমন বন্দে মাতরম পত্রিকা অরবিন্দ ঘোষের সঙ্গে আমরা এটাকে উচ্চারণ করতে পারি, অরবিন্দ ঘোষের সঙ্গে রিলেটেড বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেছিলেন। বন্দে মাতরম, কর্মযোগী, ইন্দু প্রকাশ, অরবিন্দের বিখ্যাত পত্রিকা। লালা লাজপত রায়ের সঙ্গে এই পত্রিকার যোগাযোগ, এই পত্রিকা আমরা দেখতে পাচ্ছি। বন্দে মাতরম বলে আর একটা পত্রিকা লালা লাজপত রায় করেছিলেন। বিপিন চন্দ্র পাল বন্দে মাতরম বলে আবার একটা পত্রিকা করেছিলেন, বিপিন চন্দ্র পাল। আবার যেটা বিসিএস প্রিলিমসে দিয়েছিল একবার, ম্যাডাম কামার বন্দে মাতরম। ম্যাডাম কামা বন্দে মাতরম বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন প্যারিস থেকে, এবং প্রশ্নটা দিয়েছিল প্যারিস থেকে বন্দে মাতরম কে প্রকাশ করেছিলেন। এই প্যারিস থেকে কথাটা আছে বলে উত্তর হবে ভিকাজি রুস্তমজি কামা বা ম্যাডাম কামা। তাহলে এই বন্দে মাতরম পত্রিকাটার সঙ্গে আমরা পাচ্ছি লাজপত রায়ের সঙ্গে সম্পর্ক। বন্দে মাতরম পত্রিকাটার সঙ্গে জড়িয়ে রয়েছে অরবিন্দ ঘোষের নাম এই পত্রিকাটার নামের সঙ্গে। এটার সঙ্গে জড়িয়ে রয়েছে ভিকাজি রুস্তমজি কামার নাম, ম্যাডাম কামার নাম, এবং লালা লাজপত রায়ের বন্দে মাতরম।
সুতরাং একই পত্রিকা, এটা আমাদের অপশনটা খুব কসাসলি জাজ করতে হবে, করে আমাদের উত্তর করতে হবে, কেননা এই সব পত্রিকার নাম একটাই কিন্তু অনেকে তার সঙ্গে রিলেটেড। বন্দে মাতরম, এটাও একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের। একই ধরনের নাম কিন্তু ডিফারেন্ট মানুষ পাবলিশ করছেন এটাকে ডিফারেন্ট টাইমে। ওকে, আর নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা সন্ধি। এই যে সন্ধিটা, এটা একই নাম কিন্তু দুটো ডিফারেন্ট ইয়ারে দুটো ডিফারেন্ট দুজনের সঙ্গে এটা স্বাক্ষরিত হয়েছিল। পুরন্দরের সন্ধি, পুরন্দরের সন্ধি দুটো আছে। একটা পুরন্দরের সন্ধি আমরা জানি 1665-তে হয়েছিল, 1665-এ জয় সিংহের সঙ্গে, ঔরঙ্গজেবের সেনাপতি জয় সিংহের সঙ্গে শিবাজি, পুরন্দরের সন্ধি। আমরা জানি যে এই সন্ধির শর্ত অনুযায়ী শিবাজিকে অনেকগুলো দুর্গ ছেড়ে দিতে হয়েছিল ঔরঙ্গজেবকে, সেটা একটা পুরন্দরের সন্ধি। আমরা আবার একটা পুরন্দরের সন্ধি পাচ্ছি মারাঠাদের ইতিহাস পড়তে গিয়ে। মারাঠাদের ইতিহাস মানে আরো পরবর্তী সময় মারাঠাদের ইতিহাস, পেশোয়াদের সময় যে মারাঠাদের ইতিহাস, সেই সময়ের ইতিহাস পড়তে গিয়ে আমরা আর একটা পুরন্দরের সন্ধি পাচ্ছি, যে সন্ধিটা ওয়ারেন হেস্টিংসের সঙ্গে মারাঠাদের হয়েছিল। বুঝতে পারলে? সুতরাং দুটো পুরন্দরের সন্ধি রয়েছে, দুটো ডিফারেন্ট সময়ে এই দুটো সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, এবং এই দুটো সন্ধি স্বাক্ষরিত হয়েছিল একেবারেই দুটো ডিফারেন্ট শাসকের মধ্যে। সুতরাং এই যে ছোট ছোট জায়গাগুলো হিস্ট্রির, এগুলো কিন্তু খুব কনফিউশন ক্রিয়েট করে, এবং এই কনফিউশনগুলোকে সলভ করার জন্য আমাদের খুব কসাসলি এই ইতিহাসটা আমাদের পড়তে হয় এর জন্য। সুতরাং ইতিহাসের এই যে পার্টগুলো, এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে দেখে নিতে হবে। আমরা এটা ছাড়াও আরেকটা জিনিস আমরা এখানে আলোচনা করতে পারি, এটা একটা অন্য টপিক আমরা বলতে পারি, আর একটা ছোট্ট টপিক আমি এর সঙ্গে যুক্ত করব, একটা অন্য টপিক, ইন্ডিয়ান হিস্ট্রি থেকেই একটা টপিক। সেটা হলো আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি আমরা যে পড়ি, ইন্ডিয়ান হিস্ট্রিটা, এই ইন্ডিয়ান হিস্ট্রিতে বিভিন্ন সোর্স রয়েছে, দুটো সোর্স রয়েছে মেইনলি, আর্কিওলজিক্যাল সোর্স আর লিটারেরি সোর্স, প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্য উপাদান। এই দুটো উপাদানের মধ্যে অনেক সময় একটা কম্পারেটিভ স্টাডি থেকে প্রশ্ন আসে যে কোনটাকে আমরা বেশি গুরুত্ব দেবো, হিস্টোরিয়ানরা কোনটাকে বেশি গুরুত্ব দেয় ইতিহাস রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে, আর্কিওলজিক্যাল সোর্স না লিটারেরি সোর্স। এই জায়গাটা নিয়ে আমি একটা ছোট্ট সিনপসিস তোমাদের কাছে রাখবো। সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স মানে ইনস্ক্রিপশন এন্ড কয়েন্স, মনুমেন্টস, এগুলো। আর লিটারেচার মানে হচ্ছে বই। দুটোর মধ্যে কোনটা ঐতিহাসিকদের কাছে বেশি গ্রহণযোগ্য? এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি, কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করব? কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ আমরা মনে করব? সেটা হলো ইনস্ক্রিপশনাল সোর্স, মানে আর্কিওলজিক্যাল সোর্স। কেন? আর্কিওলজিক্যাল সোর্সগুলো যে জিনিস দিয়ে তৈরি হতো, একটা ইনস্ক্রিপশন লেখা হচ্ছে পাথরের ওপর, কোনো দেয়ালের গায়ে, কোনো হার্ড মেটেরিয়ালের ওপর। কয়েন ইনস্ক্রাইব করা হচ্ছে হার্ড মেটেরিয়ালের ওপর। মনুমেন্টস তৈরি হচ্ছে হার্ড মেটেরিয়াল দিয়ে, মানে সেগুলোর ইরোশন কম, সেগুলোর ক্ষয় কম। সেই জন্য একটা ইনস্ক্রিপশন থেকে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি, সেগুলো কিন্তু একেবারেই যাকে বলা হয় ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, একদম ডাইরেক্ট ইনফরমেশন আসছে আমাদের কাছে। রাজা যা বলেছে সেটাই আসছে, মাঝখানে এটার কোনো ডিস্টোরশন হয়নি। মোস্ট অফ দ্য কেস আমরা এটা দেখতে পাচ্ছি। কিছু কিছু শিলালিপি তো নষ্ট হয়েছে, সেটার কথা আলাদা। ওকে, সেই জন্য হিস্টোরিয়ানরা আর্কিওলজিক্যাল সোর্সের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু লিটারারি সোর্সগুলোর সমস্যা কোথায়? সাহিত্যগুলো, বইগুলোর কোথায় দুর্বলতা কোথায় বা লিমিটেশন কোথায়? এগুলো এমন পদার্থের উপর লেখা হতো যেগুলো খুব ফ্র্যাজাইল বা যেগুলো খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। ঠিক আছে, তার জন্য আমরা যে
বই থেকে যে ইনফরমেশন গুলো আসে সেই ইনফরমেশন গুলো কিন্তু ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নয়, সেগুলো হাত ঘুরে আসছে আমাদের কাছে। যেমন একটা উদাহরণ দিলে কষ্ট হবে, মেগাসিলিসের ইন্ডিকা একটা খুব কমন বই, আমরা সবাই জানি। কিন্তু ইন্ডিকা যে অরিজিনাল যে ম্যানুস্ক্রিপ্টটা, অরিজিনাল যে বইটা, সেটা কিন্তু পাওয়া যায় না, সেটা কবে হারিয়ে গেছে। কিন্তু আমরা আজও ইন্ডিকা থেকে ওই পাওয়া যায়, ইন্ডিকা থেকে এই জানা যাচ্ছে, এগুলো আমরা বলি। ইন্ডিকা থেকে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশনের কথা জানতে পারছি, ইন্ডিকা থেকে থিওরি অফ 7 রেসেস জানতে পারছি। তাহলে এটা কি করে হচ্ছে? তাহলে ইনফরমেশন গুলো আসছে কোত্থেকে যদি বই না থাকে? অন্যের হাত ঘুরে আসছে। পরবর্তী সময় মানে মেগাস্থেনিসের পরবর্তী সময়ে যেসব গ্রিক এবং রোমান লেখকরা ইন্ডিয়া নিয়ে লিখেছেন, তাদের লেখায় তারা কোট করেছে ইন্ডিকা থেকে। আমাদের ভরসা হচ্ছে তাদের লেখাগুলো। আমরা ইন্ডিকা বলে যেটা চালাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ইন্ডিকা থেকে আসছে না, সেটা আসছে পরবর্তী সময়ের গ্রিক এবং রোমান লেখকদের রেফারেন্স থেকে। তো সেখানে তথ্য বিকৃত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। মানে একদম ডাইরেক্ট ইনফরমেশনটা আমাদের কাছে আসছে না, কারোর একটা হাত ঘুরে আসছে আমাদের কাছে। আর হাত ঘুরে আসা ইনফরমেশন এটা ডিস্টোর্ট হতেই পারে। সেই জন্য হিস্টোরিয়ানরা কি করছে, যে যখন ইতিহাস তৈরি করছে তখন কিন্তু দুটো পাশাপাশি রেখে বেশি প্রেফার করছে কিন্তু আর্কিওলজিক্যাল সোর্সটাকে, ইনস্ক্রিপশন, মনুমেন্টস, এই ধরনের যেন হার্ড মেটেরিয়াল দিয়ে তৈরি, তার উপর। ওকে, এইবার কি করছে, রিটেন ডকুমেন্ট বা লিটারারি সোর্সে যে ইনফরমেশন গুলো পাচ্ছে সেগুলো ঠিক কিনা, সেগুলো প্রপার কিনা, সেগুলোকে তারা মেলাচ্ছে ইনস্ক্রিপশনাল সোর্সগুলো থেকে বা আর্কিওলজিক্যাল সোর্স থেকে, যেটাকে করোবোরেশন বলা হয়। মিলিয়ে দেখছে ঠিক আছে কিনা, রিটেন ডকুমেন্টে বা যা বলছে সেটা আর্কিওলজিক্যাল সোর্সেও আছে কিনা। যদি মেলে তাহলে কিন্তু তার বিশ্বাসযোগ্যতাটা একটু বেশি। সেই জন্য হিস্টোরিয়ানরা বেশি গুরুত্ব দিচ্ছে কার ওপর, ওই আর্কিওলজিক্যাল সোর্সের ওপর। কিন্তু তা বলে কি সাহিত্য উপাদানের কোনো গুরুত্ব নেই? এত নামকরা সব সাহিত্য রচিত হয়েছে, কৌটিল্যের অর্থশাস্ত্র, রাজনীতির বাইবেল যাকে বলা হয়, রাজনীতির হ্যান্ডবুক যাকে বলা হয়, শূদ্রকের মৃচ্ছকটিক একটা বিখ্যাত নাটক, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, এগুলোর কি মূল্য নেই কিছু? অবশ্যই মূল্য আছে। সাহিত্য উপাদানের মূল্য যথেষ্ট আছে। কোন দিক থেকে আছে? আমি যদি সংখ্যার দিক থেকে বিচার করি, মানে কোয়ান্টিটিভ দিক থেকে যদি বিচার করি, কোয়ান্টিটির দিক থেকে যদি বিচার করি, তাহলে কিন্তু সাহিত্য উপাদান এক পা এগিয়ে আছে আর্কিওলজিক্যাল সোর্সের থেকে। তুমি যাই বলো না কেন, ইনস্ক্রিপশনের সংখ্যা যা আর বইয়ের সংখ্যা যা সেটা এক নয়। বইয়ের সংখ্যা অনেক বেশি, হাজার হাজার বই আছে, কিন্তু হাজার হাজার শিলালিপি নেই। শিলালিপির সংখ্যাটা কনসেন্ট্রেটেড। সুতরাং সংখ্যার দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু অবশ্যই এগিয়ে আছে আগে কে? লিটারারি এভিডেন্স, লিটারেচারগুলো। আর যদি কোয়ালিটির দিক থেকে বিচার করি, গুণগত দিক থেকে যদি বিচার করি, তাহলে অবশ্যই আর্কিওলজিক্যাল সোর্স। তাহলে আমি যখন ইতিহাস তৈরি করব, তাহলে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোকে আমরা একসঙ্গে মেলাবো, মিলিয়ে তবে একটা হিস্ট্রির টোটাল স্ট্রাকচারটা দাঁড় করাবো। সুতরাং এই যে কম্পারেটিভ স্টাডিটা, এখানে কিন্তু আমাদের জানতে হবে, আমাদের মনে রাখতে হবে দুটোরই গুরুত্ব আছে, দুটোর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গুরুত্ব আছে, একটা কোয়ালিটির দিক থেকে, একটা কোয়ান্টিটির দিক থেকে। এবার আমরা অ্যাট লাস্ট যখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন হিস্ট্রিটা রিকনস্ট্রাকশন হবে, তখন কোয়ান্টিটি আর কোয়ালিটিটাকে একসঙ্গে মিক্স আপ করতে হবে, করেই একটা জীবন্ত ইতিহাস তৈরি হবে। আজকে আমরা এত পর্যন্ত আলোচনা করলাম। আমরা আবার নেক্সট ক্লাসে এরকম ছোট ছোট কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু খুব ভাইটাল। ছোট জিনিস কিন্তু আমাদের কাছে ভীষণ ভাইটাল, এই জিনিসগুলো, কনফিউশনগুলো ঠিক রাখা। কারণ ছোট ছোট ভুলগুলো থেকেই কিন্তু বড় ভুল হয়, যেটা আমি আগেও বলেছি। নেক্সট ক্লাসে আমরা এরকম আরো কিছু পাজল, আরো কিছু কনফিউশন নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। ভালো করে পড়াশুনো করো, ভালো করে পড়াশুনো করো, এইভাবে এগিয়ে যাও পড়তে পড়তে হিস্ট্রিটা, এবং সফলতা পাও।